ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না? এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়ই, কিছু আর প্রতিরোধ করা যায়নি। ভালোই চলছিল। আজকে দুপুরের এই যে একটা লাইনচ্যুতি আর কি, ট্রেন লাইনচ্যুতিটাই আমাদেরকে একটা বড় ঝামেলার মধ্যে আসলে একটা বড় ইমপ্যাক্ট ফেলবে কিনা উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচলে, তার মানে একটা শিডিউল বিপর্যয়ের শঙ্কা তৈরি হলো কিনা এই ঘটনার মধ্যে? একটু সমস্যা হবে, কিন্তু আমরা সেটা আবার অন্যভাবে করছি, আপনার শিপমেন্টের মাধ্যমে করছি। শেখ রবিউল আলম, এখানে আসলে যারা আহত হয়েছেন তারা বেশিরভাগই আমরা জানি যে ট্রেনের ছাদে যারা অবস্থান করছিলেন তারা, ট্রেনের ছাদে ওঠা একদম আইনগতভাবে নিষিদ্ধ করা আছে, কিন্তু প্রতি বছরের না এবারও আসলে আমরা এই জায়গাটি বন্ধ করতে পারলাম না। কেন আসলে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না? এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়ই, কিছু আর প্রতিরোধ করা যায়নি। আমরা সর্বশক্তি প্রয়োগ করেছি, লজিস্টিক্যালি যতভাবে তাদেরকে করা যায়, নিবৃত্ত করা যায়, সবই করেছি। কিন্তু চাপটা কোনো সময় এরকম হয় যে তখন আবার বল প্রয়োগ করতে গেলে আপনারাই বলবেন যে এটা তো অমানবিক হয়ে গেল, মানুষ বাড়িতে যাবে, একটু সুযোগ নিক না। এরকমভাবে 2-4 জন উঠে যেতে পেরেছে, বাট সেটাও কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু আমরা সর্বশক্তি প্রয়োগ করার চেষ্টা করেছি, নিরুৎসাহিত করা, বাধ্য করা, চাপ প্রয়োগ করা, সবই করা হয়েছে। তবে যে কোনো বারের চেয়ে এবার কিন্তু ট্রেন যাত্রাটা নির্বিঘ্নে মনোরম পরিবেশে নির্দিষ্ট সময় যাচ্ছিল। যেটা হয়েছে আপনার ওখানে একটু বলি যে আমাদের ইতিমধ্যে আপনার জাহাজটা দুটি চলে গিয়েছে আর কি, রিপেয়ার কোচ ওখানে চলে গিয়েছে এবং তার আগে উদ্ধার কাজ শুরু করেছে। ভোরের আগেই আমরা মনে করছি যে আমরা ওই বগিগুলি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কোচগুলি পাশে নিতে পারবো, লাইনটা চালু করতে পারবো। লাইন চালু করার আগে পঞ্চগড় থেকে ঢাকায় যারা যাতায়াত করছেন তাদেরকে আমরা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করছি, অর্থাৎ পঞ্চগড় থেকে ওখানে আসবেন, তিনি 2-2.5 কিলোমিটার ওখানকার স্থানীয় যানবাহনে এসে ঢাকা থেকে যেটা গেছে সেটাতে উঠে আবার চলে আসবেন। আবার ঢাকা থেকে যিনি পঞ্চগড় যাবেন ওখানে গিয়ে থামবেন, ওইটুকু পার হয়ে আবার পঞ্চগড় ট্রেনে ব্যাক করে চলে যাবেন। এইভাবে আমরা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছি। দুটি জায়গায় শিডিউল বিপর্যয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একটা খবর ভালো, সেটা হচ্ছে যে ঢাকার থেকে আজকে সন্ধ্যা এবং রাত্রে যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছিল সেগুলি আগে পার হয়ে চলে আসছিল, যার ফলে আমরা এটা নির্দিষ্ট টাইমে ঢাকা থেকে চালাতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে ব্রড গেজের লাইন ছিল, মিটার গেজ দিয়ে আমরা কিছু ডাইভার্ট করে দিতে সক্ষম হয়েছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পরিস্থিতিতে যে ম্যানেজমেন্ট সক্ষম, প্রয়োজন, সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি জাতীয় দুর্যোগ লাঘব করার জন্য। প্রকল্পগুলো নিয়ে তো আলোচনা করছিলাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের রাজধানী ঢাকায় মেট্রো রেলের প্রকল্পেরও দৃশ্যমান কোনো বড় অগ্রগতি হয়নি। পাতাল রেল নিয়ে আসলে যেই প্রকল্প আছে সেটি একেবারেই অন্ধকারে ডুবে আছে। পাতাল রেল নিয়ে আসলে আপনাদের সামনে পরিকল্পনা কি? পাতাল রেল তো আমি বলবো না, আমি বলবো হচ্ছে এমআরটি লাইন 1 এবং লাইন 5 এর নর্থ, এই দুটি হচ্ছে আমাদের জায়গার সাথে চুক্তিবদ্ধ ছিলাম। তো সেই জায়গায় এটা শুরু হতে, কার্যকর হতে বেশ দেরি হয়েছে। 44,000 কোটি টাকা ব্যয়ও বেড়েছে। হ্যাঁ, না দ্বিগুণ হয়ে যাচ্ছে ব্যয় এখন যা বলছে জায়গা। এবং এর কারণও আছে অনেকগুলি, কারণ কিছু কারণ অস্বীকার করা যাবে না। কারণ আমরা এমআরটি 6 যেটা চলাচল করছে তার সাথে যদি তুলনা করি তাহলে আপনি এমআরটি লাইন 5 নর্থ এবং লাইন 1 সেটা অনেকটা হচ্ছে যে মাটির নিচ দিয়ে আসবে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আসবে, সেটার ব্যয় পৃথিবীর সব জায়গায় দ্বিগুণ 3 গুণ। সেটা একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে। আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে আমরা 300 ফিটের মাঝখান দিয়ে যদি ওটা আনতে চাই, কাঞ্চন হয়ে ওই জায়গার থেকে যদি আনতে যাই, এখানে অনেক স্থাপনা ভাঙতে হচ্ছে, নতুন করে আবার সেটা নির্মাণ করতে হবে, অপসারণ করতে হবে, সেখানে বেশ কিছুটা ব্যয় বাড়ছে। এই দুটি জায়গা থেকে চিন্তা করা হচ্ছে যে 300 ফিটের মাঝখান দিয়ে না নিয়ে ওই বসুন্ধরা লেক বরাবর পাশ দিয়ে নিলে কিছুটা ব্যয় কমানো যাবে। আর আন্ডারগ্রাউন্ড হলে, এলিভেটেড হলে দুটির মধ্যে কিন্তু ব্যয়গত কিছুটা পার্থক্য আছে। তো সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। ব্যয় নিশ্চিতভাবে বাড়ে, এতে সন্দেহ নেই, কিন্তু এতটা ব্যয় বাড়িয়ে আমরা করব কি না সে জায়গায় আমাদের এখনও সিদ্ধান্তহীনতায় আমরা আছি। তবে এটাও আবার ঠিক যে আমরা যদি জায়গাকে দিয়ে এই প্রজেক্ট করতে সক্ষম না হই, আর এই প্রজেক্ট যদি আমরা অন্য জায়গা থেকে করতে চাই, এই মুহূর্তে ব্যয় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলিয়ে একটা চিন্তায় আমাদের আসতে হবে এখানে, যেহেতু লাইন 1 এবং লাইন 5 এমআরটি খুবই গুরুত্বপূর্ণ দুটি লেন, আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে এটা কোন প্রক্রিয়ায় যাওয়া যায়, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক আইডিবিকে যুক্ত করা যায় কিনা। তবে আরেকটা বাজে অভ্যাস আছে যে জায়গা ওখান থেকে ব্যাক করলে ওয়ার্ল্ড ব্যাংক আইডিবি তারা আবার ইন্টারেস্ট অনেক সময় থাকে না,
এটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা সিন্ডিকেট যদি বলেন তাহলে সিন্ডিকেটের মতো হয়ে যাবে। আমরা সিন্ডিকেটটাকে যেভাবে সংজ্ঞায়িত করি, আমি সেভাবে সংজ্ঞায়িত করার তার পক্ষে না, কিন্তু অন্যরা আবার নিরুৎসাহিত হয়ে যায়। যার ফলে এই প্রকল্পগুলি বিগত সরকার যেভাবে নিয়েছে সেখান থেকে আমাদের যদি করতে হয় বেশ কিছু বাস্তবিক জটিলতা, চ্যালেঞ্জ এবং ব্যয় বাড়ার ঝুঁকি নিতে হচ্ছে, যার জন্য আমরা চিন্তা করছি যে কোনটা জনবান্ধবভাবে দেশের স্বার্থে হবে সেভাবে এগোতে চাচ্ছি। এবং যে এই ঝুঁকির কথা আপনি বলছেন, কিন্তু একটা চ্যালেঞ্জিং অবস্থায় তো আসলে আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন। সড়ক মহাসড়কের বেহাল দশা, এটা আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি। সড়কে নানান জায়গায় ভাঙচুর আছে, খানাখন্দ আছে। সেই কারণে দেখা গেছে যে ঈদযাত্রায় একটা লম্বা সময় জনগণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, যাত্রা ধীর গতিতে হয়, সে কারণে একটা বিশাল বড় যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আসলে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার যে স্পটগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ স্পটগুলো, সেখানে দেখা গেছে 50 কিলোমিটারেরও বেশি সড়ক আসলে যানজটে আটকে থাকে। এই জায়গাগুলো নিয়ে আসলে আপনারা নতুন করে কিছু ভাবছেন কিনা? না, আপনি বলছেন থাকে, কিন্তু এবার থাকিনি, এটা একটু পরিবর্তন হন, রং মেসেজ যাবে। এবার থাকিনি। এবার আমি আপনাকে বলি যে মহাসড়কগুলিতে প্রয়োজনীয় সংস্কার আমরা করেছি। কোনো কোনো জায়গায় ব্রিজ এবং মহাসড়ক নির্মাণ চলছিল, সেখানে নির্মাণ সামগ্রী, ইকুইপমেন্ট যা আছে পাশে নিয়ে 2-4টি লেন আমরা সক্রিয় রেখেছি। শেষ মুহূর্তে চ্যালেঞ্জ হয়েছিল মহাসড়কের আশপাশ থেকে গার্মেন্টস ছুটি হয়ে গেলে অস্থায়ী বাজার বসে যায়, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা অনেকটা নিয়ন্ত্রণ করে নির্বিঘ্নে ঢাকার থেকে ঢাকার বাইরে মানুষ যাতায়াত করতে পারছে। শুধুমাত্র চন্দ্রাতে সবসময় জন্য একটু চাপ আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত, ভোর থেকে দুপুর পর্যন্ত ধরেন ঠিক ছিল, বৃষ্টির পর আমি এখন সর্বশেষ জেনেছি চাপটা একটু বেড়েছে, গাড়ির গতি ধীর। ঢাকা চিটাগাং চমৎকারভাবে যাচ্ছে, ঢাকা খুলনা কোনো সমস্যা নেই, ঢাকা আরিচা বেশ ভালো। চন্দ্রাতে গিয়ে এবং গাজীপুরের থেকে ওই দিকে যেতে ময়মনসিংহের দিকে একটু চাপ ছিল, বিশেষ করে আজকে সন্ধ্যায় দুপুরে গার্মেন্টসের হাজার হাজার বলবো না লাখ লাখ শ্রমিক যখন চলে এসেছে। মনে রাখা দরকার 3 থেকে 2.5 দিনের মধ্যে 1.5 কোটি মানুষ একটা শহর যখন ছেড়ে যায় এবং সেই শহর থেকে যাওয়ার মাত্র 4টি পথ যখন হয় এবং অধিকাংশ পথ যদি সড়কমুখী হয়, তো সেখানে যে চাপটা তৈরি হয় তা ব্যবস্থাপনা করা বেশ জটিল, কঠিন, কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি।